জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ঝোড়ো ইনিংস কিন্তু শুরু হয়ে গেল, ঝোড়ো ব্যাটিং শুরু হয়ে গেল, বিধ্বংসী ব্যাটিং শুরু হয়ে গেল। এই যে আমরা এপিসোডটা তৈরি করছি, এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজিপি এবং সিএস অর্থাৎ চিফ সেক্রেটারির সঙ্গে জ্ঞানেশ কুমার বৈঠক করছেন। কোথায়? নিউ টাউনে ওয়েস্টিন হোটেলে, যেটা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে তৃণমূলের, কেন ওই হোটেলে হচ্ছে। আচ্ছা, অদ্ভুত তো, মানে কোথাও হবে, কোন 5 স্টার হোটেলে হবে সেটাও কি ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস? এবং তারা কেন চিন্তায় রয়েছে বলুন তো? আর কয়েক ঘন্টা পরে, অর্থাৎ আগামী 11ই মার্চ, ঠিক 24 ঘন্টার মধ্যে রাজ্যে ঢুকে যাচ্ছেন RN রবি, যিনি নবনিযুক্ত এ রাজ্যের রাজ্যপাল, প্রাক্তন IPS কর্তা, যিনি NSA ডোভালের আন্ডারে কাজ করেছেন, যিনি মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। এবং এর পাশাপাশি আপনারা অবাক হয়ে যাবেন যে এই যে ব্যক্তি, তার যে সীমান্ত সুরক্ষা, সে বিষয়ে তিনি কিন্তু স্পেশালিস্ট, তিনি প্রাক্তন CBI এরও অফিসার। তো এহেন ব্যক্তি যখন এ রাজ্যে পা রাখছেন, তার আগে কি চলছে? তার আগে নির্বাচন কমিশনার মানে CEC, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি তো এসেছেন, তিনি দুদিন কলকাতায় আছেন। তিনি আগের দিন গিয়েছিলেন কালীঘাটের মন্দিরে পুজো দিতে, আজকে সকালে উঠে তিনি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এবং বেলুড় মঠে গিয়েছিলেন। এবং সেই এয়ারপোর্ট থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে দক্ষিণেশ্বর পর্যন্ত বেশ কিছু লোকজন আর কি, যারা শাসক দলের ঘনিষ্ঠ, তারা সেই কালো পতাকা নিয়ে চিৎকার চেঁচামেচি সেগুলো বজায় আছে। কিন্তু এর পাশাপাশি জ্ঞানেশ কুমার যেটা করছেন, তিনি কিন্তু বলে বলে ছক্কা মারতে শুরু করেছেন, মানে একদম বিধ্বংসী ব্যাটিং, যেটা বলছিলাম। এই যে জ্ঞানেশ কুমার, অন্যদিকে RN রবি, এর মাঝে আরেকটা ঘটনা কি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হতে চলেছে দেশের শীর্ষ আদালতে এই SIR সংক্রান্ত। সব কিছু কিন্তু একদম তৃণমূল রিলেটেড। আর তৃণমূলের নেত্রী যিনি ধর্নায় বসেছেন ধর্মতলায়, 4-5 দিন ধরে চলছে। এখন দেখুন, ঈদের বাজার, মানে যাদেরকে, যে ভোট ব্যাংককে তিনি দুধেল গাই বলেন, যাদের ভোট নিয়ে তিনি ক্ষমতায় আসার স্বপ্ন আবার তৃতীয়বার পরে চতুর্থবারে আবার দেখছেন, তো তারা কিন্তু গেছে ক্ষেপে। কেন ক্ষেপবে না বলুন তো? ধর্মতলায় যে ধর্ণা মঞ্চটা হয়েছে, সেটাকে কেন্দ্র করে 1.5-2 কিলোমিটার যদি আপনি বৃত্ত আঁকেন, গোটাটাকে নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। মানে মেট্রো থেকে নামবেন, সরাসরি আপনি যেতে পারবেন না, এদিক দিয়ে ঘুরে যান, ওদিক দিয়ে ঘুরে যান, মানে বিরক্ত হয়ে যাচ্ছেন লোকজন। বাসে উঠেছেন বা গাড়িতে যাচ্ছেন, ধরুন মেডিকেল কলেজে বা SSKM বা ক্যালকাটা হাসপাতালে, যেখানেই যান না কেন, যত জরুরি কাজই থাকুক না কেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অফিস, কাছারি, সমস্ত কিছু ঘেঁটে গেছে। মানে এটা কিন্তু কেউ খবর করছে না। মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এখন রমজান মাস চলছে, সারাদিন ধরে সংখ্যালঘু মুসলিমরা তারা উপোস করছেন, তারপরে তাদের পরিবারের লোকজনকে নিয়ে সন্ধ্যের পর থেকে ইফতার করে তারা যাচ্ছেন কিছু কেনাকাটা করার জন্য। ওই যে নিউ মার্কেট সংলগ্ন যে বাজারটা রয়েছে, আপনারা জানেন চ্যাপলিন স্কোয়ার বলে একটা পার্ক রয়েছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছর এই ঈদের সময় একটা জমজমাট বাজার তৈরি হয়। যারা বিক্রি করেন, যারা কেনাকাটা করেন, মানে পুরো ভিড়ে ভিড়াক্কার হয়ে থাকে। একদম দুর্গাপূজার সময় যেমন করে ভিড় হয়, এই ঈদের সময়ও কিন্তু বিরাট ভিড় হয়। সেটা পুরোপুরি একদম গেছে নষ্ট হয়ে, রসাতলে চলে গেছে গোটা ঈদের বাজার। তার কারণ আর কিছু না, যেখানে তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিরাট বড় সম্রাজ্ঞী, তিনি যদি ওখানে বসে থাকেন এবং তার ভাইপো বসে থাকেন, তার দলের যারা চামচা নেতা নেত্রী চোররা তারা বসে থাকে, এবং এই যে মিডিয়ার লোকেরা তারা সেখানে একদম ছাতা ফুটিয়ে অভিভ্যান নিয়ে বসে আছে, কেউ এক লাইনও কি খবর করেছে? অথচ যারা কলকাতা বা সংলগ্ন এলাকায় থাকেন, আপনারা প্রত্যক্ষভাবে এই অসুবিধাটা মুখোমুখি হচ্ছেন। আমরা যারা কাজের জন্য আমাদের বেরোতে হয়, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করতে হয়, মানে 5 মিনিটের রাস্তা 50 মিনিট লাগছে সেখানে পৌঁছতে। তার কারণ আর কিছু না, গোটা কলকাতাটাকে কোলাপস করে দিয়েছে। এই কলকাতার মধ্যে কি করে বা জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ, 12 সদস্যের বেঞ্চ এসেছে, যদি তারা এই আলিপুর সংলগ্ন ধরুন তাজ বেঙ্গল বা গ্র্যান্ড হোটেলে থাকতেন, এটা একটা বড় পয়েন্ট মাথায় রাখবেন। অন্যান্য বারে কলকাতার ধর্মতলায় গ্র্যান্ড হোটেলেই হচ্ছে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কর্মসূচি, এই যে চিফ সেক্রেটারির সঙ্গে, হোম সেক্রেটারির সঙ্গে, এই যে এসপিদের সঙ্গে, ডিএমদের সঙ্গে যে বৈঠক, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন যারা এজেন্সি, মানে RBI বলুন বা ইনকাম ট্যাক্সের লোক বলুন বা নার্কোটিকের লোক বলুন, মানে আবগারি দপ্তরের কথা বলছি, এই যে বিভিন্ন ভোটের আগে যে প্রস্তুতি বৈঠকটা হয়, যদি এই ধর্মতলায় বৈঠকটা হতো, তাহলে কি সর্বনাশটা হতো বুঝতে
পারছেন? মানে ভোটটাকে যে কোনোভাবে ঘেঁটে দাও। ভোটের আগে যে তালিকাটা সংশোধনের কাজ চলছে এখনো পর্যন্ত চলছে, লক্ষ লক্ষ ভোটারের নাম, ভুয়া ভোটারের নাম বাদ হয়ে গিয়েছে। এসআইআর সংক্রান্ত সেই মামলা, তৃণমূলের করা মামলা, সেটা চলে গেছে সুপ্রিম কোর্টে। এবং কিভাবে আত্মঘাতী গোল খেতে চলেছে দেখুন। সুপ্রিম কোর্ট এখন যদি বলে দেয় যে যে লোকগুলোর নাম এখনো পর্যন্ত সংশোধন করা সম্ভব হয়নি, মানে অ্যাডজুডিকেশনে রয়েছে 60 লক্ষের বেশি মানুষ, সেই তালিকা না প্রকাশ হওয়া পর্যন্ত ভোট ঘোষণা হলেও ভোট করা যাবে না। তাহলে কি হবে? তাহলে তো আপনার 6 মেতে আপনার নতুন সরকার গঠন করতেই হবে। এবং 6 মেতে যদি নতুন সরকার গঠন করতে হয় তাহলে তার অন্তত 1.5 মাস 2 মাস আগে ভোট ঘোষণা করতে হবে। সেটা যদি সম্ভব না হয়, যদি এই তৃণমূলেরই জেদে তৃণমূলই পাকে পড়তে চলেছে কি করে দেখুন। সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে যতক্ষণ না পর্যন্ত সংশোধিত তালিকা, এসআইআর এর তালিকা প্রকাশিত হবে ভোট হবে না, তাহলে কি হতে চলেছে? আরামসে, মানে এর জন্য বিরাট পণ্ডিত হওয়ার দরকার নেই। 356, তার আগে 355, 355 মানে রাজ্যপালই হয়ে যাবেন নিয়ন্ত্রক, রাজ্যপালের হাতে চলে যাবে সমস্ত ক্ষমতা। এই যে আর এন রবি আসছেন আগামীকাল 11ই মার্চে, তার পরের দিনই তিনি শপথ নেবেন এমনটা জানা যাচ্ছে। রাজভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তার ঘর দৌড়, কোথায় থাকবেন, কোথায় বসবেন, কোথায় শপথ হবে, সমস্ত কিছু, শপথকে পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং এই যে আদালতে প্রধান বিচারপতির উপস্থিতিতে সেখানে মুখ্যমন্ত্রীকেও যেতে হতে পারে, তিনি যাবেন না যাবেন তার ব্যাপার, এটা হচ্ছে প্রোটোকল। তিনি তো আবার কোনো প্রোটোকল মানেন না, তিনি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে যান না, তার কোনো মন্ত্রিসভার সদস্যও যায় না। ফলে নতুন রাজ্যপাল এলে শপথ গ্রহণে তিনি যাবেন কি না যাবেন এখন জানি না। তিনি কোনো সংবিধানের কোনো তোয়াক্কাই করেন না, তবে সেখানে থাকা হচ্ছে নিয়ম। সেখানে প্রত্যেক বিধায়কের থাকা নিয়ম। বিজেপির পরিষদীয় দলের যিনি যিনি নেতা, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার থাকার কথা। সবাই মানে ভিভিআইপিরা থাকবেন, তাদের উপস্থিতিতে শপথ নেবেন। এবং তারপরে এই জ্ঞানেশ কুমার যেমন করে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন, আর এন রবিও দেখবেন একদম পরের দিন থেকে ঝোড়ো ব্যাটিং শুরু করে দেবেন। তো সেই ঝোড়ো ব্যাটিংটা যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কি হবে সে তো পরে আমরা দেখতেই পাবো। যেটা ইতিমধ্যে শুরু হয়েছে, জ্ঞানেশ কুমার তিনি তো বলে বলে ছক্কা মারছেন মশাই। মানে গতকাল কি হয়েছে সেটা তো আপনারা জানেন, ইতিমধ্যে কেউ কেউ জেনে গেছেন। তিনি একদম এসপিদেরকে, পুলিশ কমিশনারদেরকে, ডিইওদেরকে মানে ডিএমদেরকে তিনি ডেকে আচ্ছা করে করকে দিয়েছেন। তিনি বলেছেন আজকে রাতের পর থেকে যেন কোনো বেআইনি অস্ত্র না দেখতে পাই, যেন ওই এখানে বোমা, ওখানে এটা উদ্ধার, এখানে বেআইনি কাজ, এগুলো যেন বন্ধ হয়ে যায়। ভোটের আগে থেকে ডেডলাইন বেঁধে দিয়েছেন একদম। এটা হচ্ছে 9 তারিখ রাতের কথা বলছি, 9 তারিখ থেকেই যেন বন্ধ হয়ে যায়। মানে এটা তো কুটির শিল্পের মতো, পাড়ায় পাড়ায় বোমা, ক্লাবে ক্লাবে বোমা, এইগুলো যেন সব বন্ধ হয়ে যায়। সমস্ত অবৈধ কার্যকলাপ, সমস্ত আগ্নেয়াস্ত্র, সেগুলো যেন উদ্ধার হয়ে যায়। এর পাশাপাশি যাদের যাদের বিরুদ্ধে কেস রয়েছে, যাদেরকে আপনারা খুঁজে পাচ্ছেন না বলে দাবি করছেন, তাদেরকে যেখান থেকে পারেন খুঁজে আনুন। মানে কলকাতার মধ্যেই তো কত দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তুলে নাও ভাই। আর কি করতে হবে? আবগারি দপ্তরকে স্ট্রিক্ট ভাবে নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন যে ওই যে বাড়তি যে বাংলা মদ আর বিভিন্ন রকমের যে স্পিরিট বা বিলিতি মদের নামে আপনারা মদগুলোকে বিক্রি করেন, এইটা আপনারা বন্ধ করুন। মানে অবৈধ মদ, অবৈধ টাকা, অবৈধ অস্ত্র, এই তিনটে আপনাকে বন্ধ করতেই হবে। এবং লিখিতভাবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে বিবৃতিটা প্রকাশ করেছেন, গোটাটা না, কয়েকটা পয়েন্ট খালি আপনাদেরকে বলছি। সেখানে একদম শুরুতে বলছেন সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি বলছেন যে আমি বিবেক যোশী এবং সুখবীর সিং সান্ধু এদেরকে নিয়ে আর কি, গোটা ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, কয়েকটা জাতীয় দল এবং কয়েকটা আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক করেছি। এগুলো জাতীয় দল, সেগুলো কি কি? আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি, এগুলো হচ্ছে জাতীয় দল। আর আঞ্চলিক দলের মধ্যে কোনটা কোনটা আছে? আঞ্চলিক দল হচ্ছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দেখুন, অল ইন্ডিয়া নাম দিলেই তো আর ন্যাশনাল পার্টি হওয়া যায় না। আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, এছাড়া বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এদের সঙ্গে আপ ছিল, তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে। সেখানে যেটা দাবি উঠেছে যে সর্বোচ্চ 2 দফায় ভোট করা হোক। বুঝতে পারছেন? এটা তো আপনারা কালকে শুনেছেন, আমরাই বলেছিলাম, সবাই বলেছে, অন্যান্য খবরের চ্যানেলে খবর করেছে। শুধু খবরের চ্যানেল আর খবরের কাগজগুলো খবর করে না, দিদিমণি কোথায় অসন্তুষ্ট হবেন বুঝলেন? মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে যে অ্যানার্কি চলছে, ফাঁকা,
কিন্তু পুলিশ যেহেতু কন্ট্রোল করছে, পুলিশ যেহেতু যানবাহন পরিবহনে নিয়ন্ত্রণ করছে, তার ফলে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে, একমুখী রাস্তা হয়ে গেছে, কোনোটা সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, সেইগুলো তারা বলছে না। তারা শুধুমাত্র এইটুকু বলেছে যে অন্যান্য পলিটিক্যাল পার্টি মানে বেরিয়ে, কালকে জ্ঞানেশ কুমারের সঙ্গে যে বৈঠক ছিল নিউ টাউনের ওয়েস্টিনে, বেরিয়ে এসে তারা বলেছিলেন, মোহাম্মদ সেলিম বলেছিলেন, কংগ্রেসের তরফে সবাই দাবি করেছেন, বিজেপির তরফে সবাই দাবি করেছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেছে। সবাই বলেছে যে বড়জোর 2 দফায় ভোট হোক, সেই দিকেই যাচ্ছে, মানে আগের মতো 8 দফায় ভোট হবে না। এবারে সিএপিএফ এর ডিপ্লয়মেন্ট মানে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 480 কোম্পানি সিএপিএফ ইতিমধ্যে চলে এসছে এবং এবারে রেকর্ড সংখ্যক সিএপিএফ থাকবে, লার্জ নাম্বারস অফ সিএপিএফ। এটা একদম ভায়োলেন্সটাকে রোধ করার জন্য ইলেকশন কমিশন লিখিতভাবে কিন্তু জানাচ্ছে। আমরা আগেই বলেছিলাম প্রায় 2.5 লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হবে এ রাজ্যে। এটা গেল। তারপরে 2 ফেজ বলে দিলাম এবং জিরো টলারেন্সের কথা তো তিনি বারবার বলেছেন। তিনি কালীঘাটে পুজো দিতে গিয়ে বলেছেন, আজকে সকালে তিনি যখন বেলুড়ে যান, আজকে সকালে তিনি যখন দক্ষিণেশ্বরে যান, যিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, তিনি আবারও বলেছেন যে এবারের ভোট কোনো রকমের আর জিরো টলারেন্স, কোনো রকম ফাজলামি ফোকরামি চলবে না। তো সে এটা হলো। এবং এর পাশাপাশি যেটা তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখনো পর্যন্ত যাদের নাম ওঠেনি ভোটার তালিকায় এবং যারা নাম ডিলিট করতে চান, যারা তাদের ঠিকানা বদল করতে চান, অর্থাৎ ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8, এটা কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এটা অত্যন্ত বড় ঘোষণা, মানে লিখিতভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানাচ্ছেন যে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8-এর যে জমা দেওয়া সেগুলো চলবে, তার কার্যকলাপ চলবে। এবারে তিনি কাদের সঙ্গে বৈঠক করেছেন সেটাও তিনি বলে দিয়েছেন যে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সি, আইজি, ডিআইজি, ডিভিশনাল কমিশনার, কমিশনার অফ পুলিশ, ডিইও, এসএসপি, এসপি, ইলেকশন প্ল্যানিং এর জন্য ইভিএম ম্যানেজমেন্ট কিভাবে হবে, লজিস্টিক্স কিভাবে হবে, প্রশিক্ষণ কিভাবে হবে, ইলেকশনের স্টাফ কারা হবেন, অতিরিক্ত কত স্টাফ রাখতে হবে, কি কি সিজার করতে হবে, কিভাবে সিজার করতে হবে, ল অ্যান্ড অর্ডার কিভাবে আপনারা সামলাবেন, ভোটারের অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা কিভাবে বাড়াবেন, সমস্ত কিছু একদম গতকাল পরিষ্কার করে আলোচনা করে দিয়েছেন। প্রত্যেকটা বুথে পানীয় জল, যারা প্রতিবন্ধীরা যাবেন, শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের জন্য র্যাম্প তৈরি করতে হবে, যারা বয়স্করা থাকবেন তারা তো বাড়িতে বসেই ভোট দেবেন, কেউ যদি অসুস্থ হন তাদের জন্য হুইল চেয়ার রাখতে হবে, এগুলো খুব রুটিন। এর বাইরে আজকে সিইও মানে রাজ্যের যিনি নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল, তার সঙ্গে আলাদা করে একটা বৈঠক চলছে এই মুহূর্তে। এর পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, এদের সঙ্গে আলাদা আলাদা করে 1-to-1 বৈঠক চলছে। এরপরে জ্ঞানেশ কুমার আমাদের মুখোমুখি হবেন, যদি সময় থাকে আমিও নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব, আমি কিছুটা দূরে থাকি। নিউ টাউনে ওয়েস্টিন হোটেলে একটা সাংবাদিক বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। সেই সাংবাদিক বৈঠকের দিকে তো আমাদের নজর থাকবে। তবে এর আগে যেটা জানতে পাচ্ছি যে যা বেয়াদবি, যা কিছু কভার আপ করার চেষ্টা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ করছে, সুস্পষ্টভাবে কিন্তু জ্ঞানেশ কুমার নির্দেশ দিয়ে দিচ্ছেন। তিনি প্রথমেই যেটা বললাম যে তিনি ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন, এরপরে সেই ঝোড়ো ব্যাটিংয়ে অংশ নেবেন RN রবি। সুপ্রিম কোর্টে একটা বড় ঘোষণা হতে চলেছে, সেটা কিন্তু অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। এর পাশাপাশি আমরা যেটা জানালাম যে সব কিছুর পরে যে অবসাদ, যে হতাশা, যে দুঃখ, দৈন্য মমতা ব্যানার্জিকে গ্রাস করেছিল, সেটা আরও বেশি করে বাড়তে চলেছে। তিনি যখন আস্তে আস্তে খবর তো পান তার নেতা নেত্রী, পুলিশ, আইবি, এসবি এদের মাধ্যমে, তিনি যেটা খবর পাচ্ছেন এবং আপনারাও বাইরে বেরোলে সেই খবরটা পাবেন যে তার ধর্নাটা কি নিয়ে টার্গেট ছিল, যে সাধারণ মানুষের মন জিতে নেব, সংখ্যালঘু মুসলিমদের মন জিতে নেব। তিনি অনেক আজে বাজে নোংরা ফালতু কথা ওই মঞ্চ থেকে বলছেন, কিন্তু আলটিমেটলি মন জেতার বদলে মানুষের মন আরও বিষিয়ে যাচ্ছে। তার কারণ আর কিছু না, একদম ভরা ঈদের বাজারটা এই মমতা ব্যানার্জির জন্য ডাউন হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।